জেল হত্যার মধ্য দিয়ে দেশে উত্থান ঘটে সাম্প্রদায়িকতার। খুঁজে বের করতে হবে পেছনের কারিগরদের। কথা বলেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সকালে জেল হত্যা দিবস উপলক্ষে রাজধানীর ধানমন্ডিতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানায় আওয়ামী লীগ। পরে ফুল দেয়া হয় বনানী কবরস্থানে, জাতীয় 4 নেতার কবরে। 1975 সালের 15 আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার 3 মাসের মাথায় 3রা নভেম্বর কেন্দ্রীয় কারাগারে হত্যা করা হয় বঙ্গবন্ধুর 4 সহচর ও মুক্তিযুদ্ধে নেতৃত্বদানকারী মহান 4 নেতাকে। মুক্তিযুদ্ধের চেতনাকে নির্মূল করতেই তাদের হত্যা করে স্বাধীনতা বিরোধী শক্তি। বুধবার সকালে জেল হত্যা দিবস উপলক্ষে ধানমন্ডি 32 নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রথমে প্রধানমন্ত্রী ও দলীয় সভাপতি শেখ হাসিনার পক্ষে শ্রদ্ধা নিবেদন করে আওয়ামী লীগ। পরে নেতাকর্মীদের নিয়ে শ্রদ্ধা নিবেদন করেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। একে একে জাতির জনকের প্রতিকৃতিতে ফুল দেন ছাত্রলীগ, যুবলীগ, কৃষক লীগ সহ দলের সহযোগী ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। এ সময় ওবায়দুল কাদের বলেন, সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে সকল গণতান্ত্রিক শক্তিকে ঐক্যবদ্ধ হতে হবে। এই সাম্প্রদায়িকতার বিরুদ্ধে সকল অসাম্প্রদায়িক গণতান্ত্রিক দেশপ্রেমিক শক্তিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানাই। এই হত্যাকাণ্ডের বিচার যাদের করা হয়েছে সেটা কার্যকর হোক, তারপরে অন্য কিছু ভাবা। পরে বনানী কবরস্থানে জাতীয় 4 নেতার কবরে শ্রদ্ধা জানান দলের নেতাকর্মীরা। করা হয় দোয়া ও মোনাজাত। এদিকে দুপুরে বঙ্গবন্ধু এভিনিউয়ে জেল হত্যা দিবসের আলোচনা সভার আয়োজন করে আওয়ামী লীগ। এতে বক্তারা বলেন, 15 আগস্ট আর 3রা নভেম্বরের হত্যাকাণ্ড একই সূত্রে গাঁথা। বঙ্গবন্ধু হত্যার মধ্য দিয়ে যারা হত্যাকারীরা তাদের এজেন্ডা বাস্তবায়ন করেছিল, সেই বাস্তবায়নকারী দল হচ্ছে বিএনপি এবং তার নেতা ছিলেন বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান। মুস্তাক 25শে সেপ্টেম্বর বঙ্গবন্ধুর হত্যাকারীদেরকে ইনডেমনিটির আদেশ দিয়ে তাদেরকে মুক্ত করেছিলেন। সকল অপকর্মের হোতা ছিলেন জিয়াউর রহমান। সবাই দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের জানান, আগামী জাতীয় নির্বাচন বিএনপির অংশগ্রহণের উপর নির্ভর করছে না। ফখরুল সাহেব আপনাকে পরিষ্কার বলে দিতে চাই, যতই হাঁক ডাক করুন, তত্ত্বাবধায়ক সরকার কিন্তু উচ্চ আদালতের আদেশে জাদুঘরে চলে গেছে। তত্ত্বাবধায়ক সরকার নয়, পৃথিবীর অন্যান্য দেশের মতো গণতান্ত্রিক পদ্ধতিতেই নির্বাচন হওয়ার কথা জানান ওবায়দুল কাদের। ওবায়দুল্লাহ মামুন, সময় সংবাদ, ঢাকা। এদিকে ঢাকা পুরাতন কেন্দ্রীয় কারাগারে জাতীয় 4 নেতার সেলে শ্রদ্ধা জানিয়েছেন পরিবারের সদস্যরা। ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামালও। বলেন, 4 নেতার পলাতক হত্যাকারীদের দেশে ফিরিয়ে আনার চেষ্টা চলছে। 75-এর কালো আগস্ট 15 তারিখের নৃশংস রাতে সপরিবারে হত্যা করা হয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। আত্মস্বীকৃত হত্যাকারী ও তাদের দোসরদের ডাকে সাড়া দেননি 4 নেতা। বেইমানি করেননি বঙ্গবন্ধুর রক্তের সাথে। এর ফলে তাদের গ্রেফতার করে নিয়ে যাওয়া হয় পুরান ঢাকার নাজিমুদ্দিন রোডের কেন্দ্রীয় কারাগারে। বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের 2.5 মাসের মাথায় স্বাধীন বাংলাদেশে 3রা নভেম্বর বাঙালি জাতির ইতিহাসে খুনি ফারুক রশিদ আর মোশতাক গং জুড়ে দেয় আরও একটি কালো অধ্যায়। কারাগারের ভেতরে হত্যা করা হয় জাতীয় 4 নেতাকে। জেল হত্যা দিবস উপলক্ষে ঢাকার পুরাতন কেন্দ্রীয় কারাগারের ভেতরে বঙ্গবন্ধু কারা স্মৃতি জাদুঘর ও জাতীয় 4 নেতার শ্রেলে শ্রদ্ধা জ্ঞাপন করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সহ স্বজনরা। এ সময় জাতীয় 4 নেতার স্বজন সহ 1977 সালের সেনা বিদ্রোহে নিহতদের পরিবারও এসব হত্যাকাণ্ডের বিচার দাবি করেন। একই সঙ্গে জাতীয় 4 নেতার মুক্তিযুদ্ধে অবদানের যথাযথ মূল্যায়ন ও স্বাধীন বিচার কমিশন গঠনের দাবি জানান তারা। এটার পেছনে যারা কারিগর কুশীলব তাদেরকে জানার জন্য যেন একটা স্বাধীন বিচার বিভাগীয় ব্যবস্থা কমিশন গঠন করা হয়। ঘাতক চক্রকে দ্বিতীয়বার তাদের কিভাবে প্রবেশের সুযোগ, এগুলো তৎকালীন জেল হত্যা তদন্ত কমিশনের এটা পূর্ণাঙ্গ রিপোর্ট আমরা জানতে চাই। স্কুল, কলেজ, ইউনিভার্সিটির বই পুস্তকে যদি আমরা তাদের জীবনীটাকে সুন্দরভাবে তুলে ধরতে পারতাম, তাহলে আমি মনে করি, আমরা বিশ্বাস করি যে নতুন প্রজন্ম ইন্সপায়ার্ড হতো। জেল হত্যার বিচারের রায় কার্যকর করার চেষ্টা এবং আসামিদের খুঁজে পেলে এখানেই ফাঁসি দেওয়া হবে বলে মন্তব্য করেন স্বরাষ্ট্রমন্ত্রী। তাদেরকে যখনই আমরা আমাদের আওতায় পাবো তখনই এই ফাঁসির রায় কার্যকর হবে। এই জেল হত্যার ব্যাপারেও আমরা এই রায় কার্যকরের জন্য আমরা সর্বাত্মক প্রচেষ্টা নিচ্ছি। বাংলাদেশের ইতিহাসে আপামর মানুষের কাছে এসব হত্যাকারী আজীবন ঘৃণিত থাকবে বলেও মন্তব্য করেন মন্ত্রী। হাসিবুল হাসান, সময় সংবাদ, ঢাকা।
লন্ডনে পালিয়ে থাকা আসামিদের বাংলাদেশে ফেরত আনতে ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের সঙ্গে আলোচনা করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। COP26 সম্মেলন স্থলে বরিস জনসনের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন তিনি। এদিকে গ্লাসগোতে স্কটিশ পার্লামেন্টে জলবায়ু বিষয়ক বিশেষ এক সেশনে যোগ দেন তিনি। এ সময় শেখ হাসিনা বলেন, জলবায়ু পরিবর্তনের কারণে উদ্বাস্তু হওয়া মানুষের দায়িত্ব নিতে হবে পুরো বিশ্বকে। জলবায়ু পরিবর্তন সম্পর্কিত শীর্ষ সম্মেলন কপের ২৬তম আসরে ক্লাইমেট ভালনারেবল ফোরাম বা ভুক্তভোগী দেশগুলোর প্রেসিডেন্ট হিসেবেও স্কটল্যান্ডে বেশ কিছু সাইডলাইন ইভেন্টে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী। সিভিএফের ৪৮টি দেশের নেতাদের সংলাপে শেখ হাসিনা অভিযোগ করে বলেন, কার্বন নিঃসরণকারী উন্নত দেশগুলো তাদের প্রতিশ্রুত তহবিল না দেয়ায় জলবায়ু ঝুঁকিপূর্ণ দরিদ্র দেশগুলোকে অসহায় অবস্থার মধ্যে পড়তে হচ্ছে। মঙ্গলবার স্থানীয় সময় রাতে দেশটির পার্লামেন্ট ভবনে কল ফর ক্লাইমেট প্রসপারিটি শীর্ষক এক বিশেষ সেশনের আয়োজন হয়, যেখানে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মূল বক্তা হিসেবে আমন্ত্রণ জানিয়েছিল স্কটিশ পার্লামেন্ট। এই অনুষ্ঠানে ছোট বোন শেখ রেহানা ও মেয়ে সিভিএফের থিমেটিক অ্যাম্বাসেডর সাইমা ওয়াজেদ পুতুল সহ উপস্থিত ছিলেন স্কটিশ পার্লামেন্টে প্রথম বাংলাদেশি এমপি ফয়সল চৌধুরী। জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় বাংলাদেশের করণীয় তুলে ধরে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, কার্বন নিঃসরণ কম হয় এমন প্রযুক্তিতে এগোতে চায় তার দেশ। জানান, শিগগিরই ইলেকট্রিক গাড়ির যুগে প্রবেশ করবে বাংলাদেশ। বাংলাদেশ is also committed to following a progressive approach to developing its economy on a low carbon pathway. Bangladesh has already started working for introducing significant number of electric cars within next few years. বিশ্ব নেতাদের এক হয়ে কার্যকর পদক্ষেপ নেয়ার উদ্যোগ ছাড়া জলবায়ু পরিবর্তনের দুর্যোগ সামাল দেয়া সম্ভব হবে না বলেও জানান সরকার প্রধান। তিনি বলেন, করোনার বাস্তবতায় নতুন শিক্ষা পেয়েছে বিশ্ব। The world has to share the responsibilities of climate migrants. The issue of loss and damage must be addressed properly. The world leaders has realized that yes, they have the responsibility and everybody want to work together. So we will work together to save our planet, save our future generation. এর আগে স্থানীয় সময় বিকেলে COP26 এর সম্মেলন স্থলে ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উপস্থিত ছিলেন তার মেয়ে ক্লাইমেট ভালনারেবল ফোরামের থিমেটিক অ্যাম্বাসেডর সাইমা ওয়াজেদ পুতুল। বৈঠকে বাংলাদেশ যুক্তরাজ্য দ্বিপক্ষীয় সম্পর্কের বিভিন্ন দিক নিয়ে আলোচনার পাশাপাশি লন্ডনে পালিয়ে থাকা আসামিদের বাংলাদেশে ফেরত নেওয়ার বিষয়েও দুই শীর্ষ নেতার আলোচনা হয়েছে বলে জানা গেছে। দেবাশিস রায়, সময় সংবাদ। ষড়যন্ত্র আর গুজব ছড়ানোর সেফ হাউস যেন যুক্তরাজ্যের লন্ডন, যেখানে বসে বাংলাদেশ এবং সরকারের বিরুদ্ধে নিত্য নতুন অপপ্রচার আর নানা অপরাধের জাল বুনছেন তারেক রহমান। আর এ কাজে তাকে সহায়তা করছেন গুটি কয়েক বিএনপি নেতা। লন্ডনকে সেকেন্ড হোম হিসেবে ব্যবহারকারী কিছু ব্যবসায়ীর অর্থায়নে চলছে এমন অপকর্ম, এমন দাবি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর। মার্জিয়া মুমুর রিপোর্ট। লন্ডন যুক্তরাজ্যের বিখ্যাত শহরটি নানা কারণে আলোচিত হলেও বিগত কয়েক বছর ধরে বাংলাদেশ রাষ্ট্রবিরোধীদের গোপন বৈঠক, সরকার উৎখাতের ষড়যন্ত্র, সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা তথ্য ও গুজব ছড়ানোর শহর হিসেবে গণমাধ্যমে বারবার উঠে এসেছে লন্ডনের নাম। 2011 সালে যুক্তরাষ্ট্রে অবস্থানরত প্রধানমন্ত্রীর তথ্য প্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়কে অপহরণ করার ষড়যন্ত্র হয় লন্ডন থেকেই। ষড়যন্ত্রের সহযোগী হিসেবে উঠে আসে বিএনপি নেতা মোহাম্মদুল্লাহ মামুন, তার ছেলে রিজভী আহমেদ ও বিএনপি সমর্থিত যুক্তরাষ্ট্রের ব্যবসায়ী মিজানুর রহমান ভূঁইয়া সহ 5 জনের নাম, যারা এফবিআইয়ের কাছ থেকে সজীব ওয়াজেদ জয়ের ব্যক্তিগত তথ্য সংগ্রহ করে তাকে অপহরণ ও হত্যার ষড়যন্ত্র করেন। এই ঘটনায় ব্রিটেনে 42 মাস কারাভোগ করতে হয় বিএনপি নেতার ছেলেকে। নিম্ন আদালতে আসামিদের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে গোয়েন্দা পুলিশ। 2018 সালে আবারও লন্ডনে ন্যাক্কারজনক ঘটনা ঘটায় ষড়যন্ত্রের কুশীলবরা। বাংলাদেশ হাইকমিশনে হামলা করে হাইকমিশন অফিসে ভাঙচুর চালানো হয়, করা হয় জাতীয় পতাকার অবমাননা, যে ঘটনায় সরাসরি জড়িত ছিলেন যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক কয়সর আহমেদ। এমনকি বিভিন্ন সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার যুক্তরাজ্য সফরকে কেন্দ্র করে লন্ডন থেকে বিশৃঙ্খলা তৈরির অপচেষ্টা চালানো হয়।
এইসব ঘটনার পেছনে সহযোগী হিসেবে গোয়েন্দা সংস্থা লন্ডনে অবস্থানরত বিএনপি নেতাদের সংশ্লিষ্টতার প্রমাণ পেয়েছে। মঙ্গলবার ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে রাষ্ট্রবিরোধী অপপ্রচার করায় যুক্তরাজ্য বিএনপির সহকারী সম্পাদক ও লন্ডন বিএনপির প্রচার সম্পাদক মোহাম্মদ মইনুল ইসলামের ছোট ভাই শাহ মাহমুদকে রাজধানীর দক্ষিণখান এলাকা থেকে গ্রেফতার করে র্যাব। সামাজিক যোগাযোগ মাধ্যমে মাহমুদ প্রধানমন্ত্রী শেখ হাসিনার শারীরিক অবস্থা, তার পরিবার ও সরকার বিরোধী নানা অপপ্রচার চালিয়ে আসছিল। মার্জিয়া মুমু, সময় সংবাদ, ঢাকা। এদিকে বর্তমান আওয়ামী লীগ সরকার বেআইনিভাবে ক্ষমতা দখল করে তারেক রহমানের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুপুরে ঠাকুরগাঁওয়ে নিজ বাসভবনে নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের কথা বলেন তিনি আরও বলেন, আওয়ামী লীগই সংখ্যালঘুদের ওপর হামলা চালিয়েছে। লোকদের মদতেই এই ঘটনাগুলো ঘটেছে। পুরোহিতরা আছেন, তারা যে বক্তব্য দিয়েছেন, স্থানীয় লোকেরা যে বক্তব্য দিয়েছেন, সমস্ত বক্তব্যগুলো একটা আঙুল চলে গেছে একদিকে, সেটা আওয়ামী লীগের দিকে। এবং সরকারকেই তো এই দায় নিতে হবে, এ দায় তো অন্য কেউ নেবে না, সম্পূর্ণ দায় তাদেরকেই নিতে হবে। তারেক রহমানের বিরুদ্ধে যত রকম অপপ্রচার, মামলা এবং একই সঙ্গে সাজা দেওয়ার কাজটা তারা করে যাচ্ছে। এই মামলাগুলোতে সাজা দিয়েই কিন্তু আজকে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবকে এই দেশে আসার পথে সবচেয়ে বড় অন্তরায় হয়ে দাঁড়িয়েছে। সড়কপথে আন্তর্জাতিক নেটওয়ার্কের সঙ্গে চট্টগ্রামকে যুক্ত করবে এলিভেটেড এক্সপ্রেসওয়ে। সংযোগ থাকবে কর্ণফুলী টানেলের সঙ্গেও। নকশা জটিলতা এবং পরিবেশ বিপর্যয়ের অভিযোগে বেশ কিছুদিন কাজ বন্ধ থাকার পর আবারও পুরোদমে শুরু হয়েছে চট্টগ্রামের মেগা প্রকল্প এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজ। ইতিমধ্যে প্রকল্পের 60% কাজ শেষ হয়েছে। নূরজামাল আতিকের ক্যামেরায় বিস্তারিত শফিকুল আলমের রিপোর্টে। স্বপ্ন ছোঁয়ার পথে বন্দরনগরী চট্টগ্রামের মেগা প্রকল্প এলিভেটেড এক্সপ্রেসওয়ে দ্রুত গতিতে এগিয়ে চলছে মহা কর্মযজ্ঞের নির্মাণ কাজ। ইতিমধ্যে 60% কাজ শেষ, যদিও নকশা জটিলতা ও প্রাকৃতিক সৌন্দর্যহানির কারণে বন্দর আর সিটি কর্পোরেশনের আপত্তির মুখে কিছুদিন থমকে ছিল কাজ। দেওয়ানার থেকে লামখাম বাজার পর্যন্ত আমাদের যে অ্যালাইনমেন্টের যে সমস্যাটা ছিল, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের আপত্তি, এগুলো আমরা সলভ করেছি সিটি কর্পোরেশনের সাথে লেয়াজু করে। তো এই মুহূর্তে এলিভেটেড এক্সপ্রেসওয়ে আমাদের বাস্তবায়নে কোনো বাধা নেই। নগরীর লালখান বাজার থেকে পতেঙ্গা পর্যন্ত 16.5 কিলোমিটার এক্সপ্রেসওয়ের 9টি জায়গায় ওঠানামার জন্য থাকবে 24টি র্যাম্প। বাস্তবায়নকারী সংস্থা সিরিয়া বলছে, এই প্রকল্পের ফলে চট্টগ্রাম বন্দর ও বিমানবন্দর কেন্দ্রিক যানজট নিরসনের পাশাপাশি গতি আসবে আমদানি রপ্তানিতে। একটাই রোড আমাদের, এই রোডে কিন্তু আসতে পিক আওয়ারে প্রায় 2.5 ঘন্টা 3 ঘন্টা লাগতো। এখানে ইনভেস্টর আসতো না এবং বাণিজ্যিক রাজধানী হিসেবে যে সুবিধাটা পাওয়ার কথা ছিল সেটা পাচ্ছিল না। এই জন্য সরকার এই মেগা প্রকল্প নিয়েছে এবং এই প্রকল্প আমরা দ্রুত বাস্তবায়ন করছি এবং যে সমস্যা ছিল ওই সমস্যাগুলো আমরা সবগুলোই সলভ করেছি। আর নগর পরিকল্পনাবিদরা বলছেন, এই প্রকল্প কর্ণফুলী টানেলের সাথে যুক্ত হওয়ায় বৈপ্লবিক পরিবর্তন ঘটবে শিল্প ও পর্যটন খাতে। শহরের সাথে যে একটা সংযোগ, বাধাহীন সংযোগ, সেটার ক্ষেত্রে এই এলিভেটেড এক্সপ্রেসে অত্যন্ত একটা বৈপ্লবিক ভূমিকা রাখবে আমরা মনে করছি। 3,320 কোটি টাকা ব্যয়ে প্রকল্পটি যৌথভাবে নির্মাণ করছে ঠিকাদারি প্রতিষ্ঠান ম্যাক্স র্যাঙ্কিং। কাজ শেষ হবার কথা 2023 সালের জুন মাসে। এই এলিভেটেড এক্সপ্রেসওয়ে কর্ণফুলী টানেল সহ অন্তত 7 থেকে 8টির মতো মেগা প্রকল্পের কাজ চলছে বন্দরনগরী চট্টগ্রামকে ঘিরে। এর ফলে বন্দরনগরী চট্টগ্রাম এশিয়ান হাইওয়ের সাথে যুক্ত হওয়ার পাশাপাশি বড় ধরনের বৈপ্লবিক পরিবর্তন আসবে দেশের অর্থনীতিতে। শফিকুল আলম, সময় সংবাদ, চট্টগ্রাম। ব্যাপক উৎসাহ উদ্দীপনায় চলছে স্কুল কলেজ শিক্ষার্থীদের করোনার টিকা কার্যক্রম। দ্বিতীয় দিনের মতো রাজধানীর 8টি কেন্দ্রে ফাইজার বায়োএনটেকের টিকা দেয়া হয় শিক্ষার্থীদের। টিকা নিতে পেরে উৎফুল্ল শিক্ষার্থীদের আশা, খুব দ্রুত স্বাভাবিক হবে তাদের শিক্ষা জীবন। করোনার টিকা নিয়ে কেটে গেছে সকল অনিশ্চয়তা। কোভিড-19-এর বিরুদ্ধে লড়তে প্রস্তুতি কোমলমতিদের। বুধবার সকাল 9টা বাজতেই রাজধানীর 8টি কেন্দ্রে ভিড় করেন 12 থেকে 17 বছর বয়সী শিক্ষার্থীরা। সুশৃঙ্খলভাবে নির্ধারিত বুথে প্রবেশ করে গ্রহণ করেন করোনার সুরক্ষা বর্ম। বড়দের পাশাপাশি ভ্যাকসিন কার্যক্রমের আওতায় আসতে পেরে উৎফুল্ল তারা। বড়দের পাশাপাশি আমাদের ছাত্রছাত্রীদের টিকার ব্যবস্থা করে দেওয়ার জন্য আমি অনেক খুশি টিকা নিতে পেরে। আমরা যখন টিকার আয়তায় আসছি, আমাদের ক্লাসের সংখ্যা বাড়ছে, ক্লাস আমরা করতে পারছি, এতে হচ্ছে আমাদের পড়ালেখার স্টুডেন্টের আগ্রহ আরো বৃদ্ধি পাচ্ছে। প্রথমে খুব ভয় লাগে,
লাগছিল, ভাবছিলাম অনেক ব্যথা হবে, দেওয়ার পরে মনে হলো না কিছুই হয়নি। যারা 18 বছরের নিচে যারা আমরা শিক্ষার্থী আছি তাদের জন্য এটা চালু করছে, তো আমাদের জন্য এটা খুব ভালো হয়েছে। সুরক্ষা অ্যাপে জন্ম নিবন্ধন দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে শিক্ষার্থীদের। কবে কোন স্কুল বা কলেজের ছাত্রছাত্রী নির্ধারিত কেন্দ্রে যাবেন সেই তথ্য জানিয়ে দেওয়া হবে নির্ধারিত প্রতিষ্ঠানকে। সেই অনুসারে শিক্ষার্থীরা নিতে পারবেন টিকা। এখানে টিকা নেওয়ার পর আধা ঘন্টা ওরা অপেক্ষা করে চলে যাচ্ছে, তো এখনো পর্যন্ত কারো কোনো পার্শ্ব প্রতিক্রিয়ার কোনো খবর আমরা পাইনি। গতকাল আমাদের একটু দেরিতে শুরু হয়েছিল, আর প্রথম দিন ছিল, সেই জন্য আমাদের একটু মিসম্যানেজমেন্ট ছিল, কিন্তু আজকে আমরা সব দিক থেকেই গতকাল থেকে শিক্ষা নিয়ে সব দিক থেকে আমরা কিছু মেজার নিয়েছি। রাজধানীর 8টি কেন্দ্রে প্রতিদিন 40,000 শিক্ষার্থীকে করোনা টিকা দেওয়ার পরিকল্পনা রয়েছে স্বাস্থ্য অধিদপ্তরের। তোহা খান তামিম, সময় সংবাদ, ঢাকা। কাল লন্ডনে শুরু হচ্ছে বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিট 2021। বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন BSECর আয়োজনে সামিটের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সানবীর রুপলের রিপোর্ট। পদ্মা সেতু, পায়রা বন্দর, এলিভেটেড এক্সপ্রেসওয়ে, গেল এক দশকে এমন সব উন্নয়নমূলক কর্মকাণ্ড তৈরি করেছে বাংলাদেশ। অবকাঠামো উন্নয়নে $40 বিলিয়ন বিনিয়োগ পরিকল্পনা সরকারের। গড়ে তোলা হচ্ছে 100টি অর্থনৈতিক অঞ্চল। ধীরে ধীরে দেশি বিদেশি বিনিয়োগকারীদের জন্য আশীর্বাদ হয়ে উঠেছে বাংলাদেশ। এই অপার সম্ভাবনা তুলে ধরতে সুইজারল্যান্ডের পর এবার বাংলাদেশের পতাকা পৌঁছে গেছে যুক্তরাজ্যের বিনিয়োগকারীদের দরজায়। 4 নভেম্বর লন্ডনের কুইন এলিজাবেথ সেন্টারে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সামিটের উদ্বোধন করবেন। সম্মেলনে পুঁজিবাজার ও বাংলাদেশের অর্থনীতিতে সরাসরি বিনিয়োগের আহ্বান জানানো হবে। কান্ট্রি ব্র্যান্ডিংটা আমাদের জন্য খুব জরুরি ছিল এবং এখনো আছে। আমরা কাজটা শুরু করেছি, ইনশাল্লাহ আরও কিছু করলে একটা নতুন ইমেজ বিল্ড হবে। এখানে আমরা বাংলাদেশের ইনভেস্টমেন্টকে নিয়ে কাজ করব। ইনভেস্টমেন্ট বলতে আমরা শুধু ক্যাপিটাল মার্কেট না, আমাদের ব্যবসা দেশের সব জায়গায় ইনভেস্টমেন্টের যে নতুন অপরচুনিটিগুলো হয়েছে, বাংলাদেশ যে এখন খাদ্য সহ অন্যান্য সব বিষয়ে স্বনির্ভর, আমরা যে এখন এই ডিপেন্ডেন্ট না, এই সব কিছু বিষয় নিয়ে সেখানে আমরা আমাদের প্রেজেন্টেশন তুলে ধরব। এবারের সম্মেলনের মাধ্যমে ব্র্যান্ডিং করা হবে বাংলাদেশকে। এর ফলে প্রবাসী বাংলাদেশি ও যুক্তরাজ্যের বিনিয়োগকারীরা বাংলাদেশে বিনিয়োগে আকৃষ্ট হবেন বলে প্রত্যাশা BSECর চেয়ারম্যানের। আমাদের বাংলাদেশ কমিউনিটি ইউকেতে যারা আছেন তারা খুবই দেশপ্রেম এবং দেশের প্রতি তাদের মায়া, তারা বাংলাদেশে কিছু করতে চান। আমরা চেষ্টা করব ওনাদের কাছে আমাদের কিভাবে আমাদের অর্থনীতির সাথে ওনাদের একটা যোগসূত্র করে ওনাদের অবদান এই অর্থনীতিতে নিয়ে আসা যায়। সেই সাথে এই দেশ যে এখন রিটার্ন অন ইনভেস্টমেন্ট অনেক হাই রেটে দিচ্ছে, সেই সুবিধাটা ওনারা নিতে পারেন। জার্মানির পরই বাংলাদেশ সবচেয়ে বেশি পণ্য রফতানি করে যুক্তরাজ্যে। শুল্কমুক্ত পণ্য রফতানির সুযোগ নিয়ে গেল বছর $350 কোটি পণ্য পাঠিয়েছে বাংলাদেশ। সানবীর রুপল, সময় সংবাদ, ঢাকা।